বেশ কিছু ব্রেকিং খবর আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলিজায় হাত দিয়ে বসলো কি এবার ইরান। আমেরিকা পুরো কেঁপে উঠেছে এমন এক ঘটনায়। আমেরিকার E-3 সেন্ট্রি এভাস বিমানটি হঠাৎ নিখোঁজ, কোথায় গেছে? দ্বিতীয়, ইমরান খানের কাছে আবার আসিম মনিরের পরাজয় হয়েছে। আসিম মনির তার সর্বশক্তি আবার ইমরান খানের বিরুদ্ধে ব্যবহার করছে। একদিকে হয় আসিম মনির ধ্বংস হবে অথবা ইমরান খান শেষ হবে। শেষ পর্যন্ত কার পরাজয় হবে? 3 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে রেজিম চেঞ্জের আরেকটা খেলা খেলেছে এবং সেই খেলায় আবারও হেরে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কিভাবে ট্রাম্পকে আবারও পরাজিত করলো, একটা অসাধারণ তথ্য আছে আজকে আপনাদের জন্য নতুন। হয়তোবা ইতিমধ্যে কোনো গণমাধ্যমে সেই খবরগুলো আপনারা পাননি। দর্শক, প্রথমে আসি পাকিস্তানের খবর। পাকিস্তানের ইমরান খান, তাকে দীর্ঘদিন জেলে আটকে রাখা হয়েছে। অর্থাৎ এই আগস্ট মাসে 2023 আগস্টেই ইমরানকে জেলে নেওয়া হয়েছে এবং সব ফেক মামলায়, এবং একটার পর একটা মামলা আদালতে জামিন হওয়ার পর নতুন করে মামলা, এভাবে প্রায় ডবল 200 মামলার মতো ইমরানের বিরুদ্ধে হয়েছে। কারণ তাকে আটকে রাখার জন্য একটা মামলা কার্যতালিকায় আসে, আদালত জামিন দিলে আরেকটা করে, ঠিক এভাবে। তো বলা হচ্ছে এই সময়টাতে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ টাইম পার করছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট এবং সরকার। কিভাবে সেটা? অর্থাৎ পাকিস্তান বরাবরই গণতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় দিলেও এটা সবসময় চলে একটা ফ্যাসিস্ট রেজিম বা স্বৈরাচার সামরিক বাহিনীর আন্ডারে। ক্ষমতায় আমরা দেখতে পাচ্ছি বসে আছে পিপলস পার্টি এবং নওয়াজ শরীফ। যদিও প্রধানমন্ত্রী চেয়ারে আছে নওয়াজ শরীফ, প্রেসিডেন্টের মানে প্রধানমন্ত্রী চেয়ারে আছে নওয়াজের ভাই শাহবাজ শরীফ, অর্থাৎ মুসলিম লীগ নুন। আর প্রেসিডেন্টের চেয়ারে আছে পিপলস পার্টি, অর্থাৎ আসিফ আলী জারদারি। তো সেনাবাহিনী এই দুই শত্রুকে পাকিস্তানের ইতিহাসে বাংলাদেশের মতো, যেমন আওয়ামী লীগ বিএনপি চির প্রতিদ্বন্দ্বী, তাদেরকে কখনো একসঙ্গে দেখবেন না। যখনই দেখবেন যে জামায়াত ইসলাম বা এনসিপি কখনো ক্ষমতার মসনদে বসে যাচ্ছে সম্ভাবনা বেশি, তখন দেখবেন এই দুটো এক হয়ে যেতে পারে। যেমন এইবার নির্বাচনী অনেক রকম তথ্য বাজারে এসছিল যে জামাত ইসলাম ক্ষমতা চলে আসতে যাচ্ছে, জামাত ইসলামের বিজয়ের সম্ভাবনা বেশি, এরকম অনেক তথ্য আমরা পেয়েছিলাম। তখন বিএনপির অনেক নেতা বলে ফেলেছিলেন জামাত ঠেকাতে প্রয়োজনে আমরা আওয়ামী লীগের সাথে মিলে যাব। অর্থাৎ 15-16 বছর যেই আওয়ামী লীগ বিএনপির উপর অত্যাচার করেছে সব ভুলে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলবে তার এক সময় বা প্রায় দীর্ঘ 25 বছরের মিত্র বন্ধু জামাতের এগেনস্টে যাওয়ার জন্য। মানে জামাত জিতে গেলে সেটাকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ বিএনপি এক হবে। এটা হলো বাংলাদেশের রাজনীতি। ঠিক কপিটা এখন পাকিস্তানে কি হলো? পাকিস্তানে যেটা ঘটলো সেটা হলো ইমরানকে ঠেকানোর জন্য মুসলিম লীগ এবং পিপলস পার্টি এক হয়ে গেছে, এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট সহ আরো যে দলগুলো আছে PDM, প্রায় 14-15টা দল এক হয়েছে শুধু এক ইমরানকে ঠেকাতে। তারপরও পারেনি। ইমরান খান সেই নির্বাচনে একাই প্রায় 2 শতাধিক আসন পেয়েছে, যেখানে 160টির মতো পেলেই পাকিস্তানের ক্ষমতা বসা যায়। তো সেই ইমরান খানের বিজয় আটকাবার জন্য সব দল এক হয়ে জিততে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ব্যবহার করে সেই বিজয়টা ছিনিয়ে নিল বর্তমান শাসকরা। শেষ পর্যন্ত যে বিষয়টি ঘটেছে সেটা হলো ইমরানকে জেলে আটকে রাখা হয়েছে সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করে। কারণ জনগণ যদি সেনাবাহিনীর সাপোর্ট না দেয়, ইমরান খানের যে সাপোর্টাররা আছে প্রায় 80% পাকিস্তানের জনগণ এখন ইমরান খানের সাপোর্টার, এরা এই সরকারকে উড়িয়ে দেবে। তাই তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছে। আর আসিফ মনির এই পুরোপুরি ইমরানের বিরুদ্ধে একেবারে দাঁড়িয়ে গেছে, পুরোপুরি। যতটা না শাহবাজ শরীফ, যতটা না আসিফ আলী জারদারি বা বেলাওয়াল ভুট্টো, তার চেয়ে বড় শত্রু এখন হয়ে গেছে মিস্টার আসিফ মনির ইমরান খানের বিরুদ্ধে। তো সর্বশেষ যেটি হলো, পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারিক প্যানেল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নির্দেশ দিয়েছেন এবং সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত। এবং বলা হয়েছে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক, ইমরান খানের বোন এবং ইমরান খানের দলীয় বা আইনজীবী যারা, তারা দেখা করতে পারবেন। প্রতিদিন তারা সেখানে থাকবেন, খোঁজখবর নেবেন। কিন্তু এই 16 সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খানকে বাহিরে রাখার, মানে আদিয়ালা জেলের বাইরে রাখার সাহস করেনি আসিফ মনির সরকার। তারা ইমরান খানকে আবারও জেলে পুরে দিল একদিনের মাথায়, এবং তারা একটা
মানে আদালত যে নির্দেশ দিয়েছিল একটা মেডিকেল বোর্ড গঠনের, প্রাইভেট মেডিকেলের বা শিফা মেডিকেল থেকে যে বিশেষজ্ঞ ডাক্তাররা, এই নির্দেশটা সুপ্রিম কোর্ট দেওয়ার পর আসিম মনির সরকার সেটা মানে নাই। তারা নিজেদের একটা সাজানো গুছানো আওয়ামী লীগ ক্যাঙ্গারু কোর্টের মতো একটা বিচারিক প্যানেল তৈরি করে তারা বলে ইমরান খান ফুল ফিট, ওকে, একদিনের মধ্যেই ইমরান খানকে আবার আডিয়ালা পাঠিয়ে দিল। এই একদিন পুরো পাকিস্তান হেলে পড়েছিল ইমরান খানের দিকে। মূলত সেনাবাহিনী দুটো বিপদে আছে। এক, তাদের বিপদ নাম্বার ওয়ান, ইমরান খান যদি মারা যায় পুরো পাকিস্তান অস্থিতিশীল হয়ে পড়বে। পুরো রাওয়ালপিন্ডি বলি, পাকিস্তান সেনাবাহিনী বলি, তাদের মানে যে সেনাবাহিনীর কোর কমান্ডাররা আছেন বা সেনাবাহিনীর যে বিভিন্ন জায়গায় কার্যালয়গুলো আছে বা তাদের যে ব্যাঙ্গলগুলো আছে, এগুলো একটা থাকবে না, এটা তারা জানে। আর যদি ইমরান খানকে বের করা হয় তাহলে আসিম মনির শেষ হয়ে যাবে, আসিম মনিরের খেলা শেষ। আসিম মনির এখন উভয় সংকটে আছেন। এক, ইমরানকে জামিন দিতে পারছেন না, কারণ ইমরান জামিন পেয়ে গেলে পুরো পাকিস্তান তার দিকে হেলে পড়বে, তার জন্য কঠিন, তার খেলা শেষ হয়ে যাবে। ইমরানকে যদি মেরে ফেলা হয় জেলখানায় পরিকল্পিতভাবে, পুরো জাতির মধ্যে যে ক্ষোভ তৈরি হবে, পুরো পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে, এটা আসিম মনির মোকাবেলা করতে পারবে না, কনফার্ম। তো এখন এই বিপদে আছে। এদিকে উচ্চ আদালত ইমরান খানকে যেই নির্দেশনা দিল, এটা নিয়ে ইমরানের আইনজীবীরা আবার আদালতে যাবে, কারণ উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সরকার যে কাজটি করছে, এটার জন্য সরকারকে অনেক বড় চাপে ফেলতে পারে আইনজীবীরা অথবা পাকিস্তানের উচ্চ আদালত। আশা করা যাচ্ছে একটা ভালো রেজাল্ট আসতে যাচ্ছে পাকিস্তানের পিটিএর জন্য বা ইমরান খানের মুক্তির ব্যাপারে, এটি আমরা মোটামুটি বলতে পারি। যারা ইমরান ভক্তরা আছে তাদের জন্য হয়তো ভালো কোনো খবর সামনের দিকে আসবে। তো ইরানের ভেতরে 2 নম্বর যে খবরটি আছে সেটা হলো ইরানের বিরুদ্ধে একটার পর একটা সাপোর্টার, ষড়যন্ত্র, কুরাজনীতি, যত রকম ব্যাক চ্যানেল আছে ট্রাম্প সব ব্যবহার করেছেন, মোসাদ, সিআইএ সব ব্যবহার করেছে, কিন্তু বারবার তারা ব্যর্থ হয়েছে। প্রথম আপনারা দেখেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর একটা রেজিম চেঞ্জে যে একটা বিগ প্ল্যানে খেলেছে, সেটা ইরানের জাতি হতে দেয়নি। ট্রাম্প এবং নেতানিয়াহু সেখানে ব্যর্থ হয়েছে, সিআইএ এবং মোসাদ সেখানে ব্যর্থ হয়েছে। এবার তারা যে খেলাটা আবার শুরু করলো, মাঝখানে যুদ্ধ চললো টানা, আপনারা দেখেছেন। তো এই যুদ্ধ শেষেও আমেরিকা কিছু পায়নি ইরানের কাছে, এবং ইরান পুরো যুদ্ধ তাদের কবজায় রেখে, কন্ট্রোলে রেখে পুরো সিস্টেমটা তাদের পক্ষে নিয়ে আসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে তারা এই যুদ্ধে পরাজিত হয়ে, ট্রাম্প নেতানিয়াহু যুদ্ধে পরাজিত হয়ে তারা আবারও একটা গেম করেছে ইরানের বিরুদ্ধে। এবং কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী যে ইরানের রেজিম চেঞ্জের জন্য আরেকটা খেলা খেলেছিল ট্রাম্প। সেই খেলাটি কি? তারা কি করেছে, ট্রাম্প গোপনে তার এজেন্সি ব্যবহার করে ইরানের সুপ্রিম যেই পাওয়ারফুল পজিশনগুলো আছে, সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনী প্রধান, আইআরজিসি প্রধান, আরও যারা রাষ্ট্রের পাওয়ারফুল পজিশনে আছে, সব টপ লিডার, গোপনে তাদেরকে বিশাল অঙ্কের মিলিয়ন ডলারের অফার দিয়েছে। এক প্রকার বলা যায় বিলিয়ন ডলারের পর্যায়ে চলে গেছে এই অফারগুলো। এবং সেখানে বলা হয়েছে যে যদি ইরানের রেজিম চেঞ্জ, খামেনি পরিবারের বাইরে ইরানের শাসন ব্যবস্থাকে এনে দেওয়া হয়, মানে এই সেনাবাহিনীরা জাস্ট কু করবে, ক্ষমতা তারা দখল করবে, আমেরিকা তাদেরকে সাপোর্ট দেবে, মানে ইরানের সেনাবাহিনীকে আমেরিকা সাপোর্ট দেবে। জাস্ট মুস্তফা খামেনি বা খামেনি পরিবারের হাত থেকে ইরানকে বের করে আনতে হবে। এই জন্য বিশাল অর্থ গোপনে এই চ্যানেলে, ব্যাক চ্যানেলে ইরানকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইরানের যারা সেনা প্রধান, নৌ প্রধান এবং এয়ারফোর্স প্রধান, আইআরডিসি প্রধান, বাসেসের প্রধান, ইন্টেলিজেন্স প্রধান, যারা এই অফারগুলো পেয়েছেন প্রত্যেকে এক বাক্যে না বলে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা খুব কম ঘটে। বাংলাদেশে 1/11 ঘটেছে, বাংলাদেশে আরো যে ঘটনাগুলো পূর্বে ঘটেছে, জিয়াউর রহমান হত্যার সময় কি ঘটেছে, এগুলো হিস্ট্রি আছে। ইভেন ভারতের মতো জায়গায় ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে, বিভিন্ন মানে বড় রাষ্ট্রের নেপথ্যে খেলা ছিল। তো এখান থেকে তারেক রহমানকে একটা জিনিস শিখতে হবে যে তেলবাজ লোকের চেয়ে বিশ্বস্ত লোকের প্রয়োজন কতটা বেশি। বিলিয়ন ডলারের অফার পেয়েছে যারা ইরানের যেই সুপ্রিম হাই অফিসিয়ালরা, যে অফারটা পেয়েছে, এই অফারের দুটো জিনিস ছিল। এক, তারা আজীবন ইরানের ক্ষমতা ধরে রাখবে, খামেনি পরিবার শেষ, তারপর ওই ব্যক্তিরা, যেমন আব্দুল ফাত্তাহ আল সিসি, মিশরের সেনাপ্রধান থেকে ক্ষমতা দখলকারী, এবং পাকিস্তানের আসিম মনির ক্ষমতা দখলকারী। এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি কি, যে ইরান সাফ আমেরিকার এই প্রস্তাবগুলোকে না করে দিয়েছে।
এত বিশাল অঙ্কের টাকার, একদিকে তারা বিশাল অঙ্কের টাকা সারা জীবন তাদের 14 গোষ্ঠী না 28 গোষ্ঠী ঘরে বসে খেতে পারবে, এত বিশাল অফার। পাশাপাশি ইরানের রাষ্ট্র ক্ষমতা তাদের পক্ষে চলে আসবে, আমেরিকার সমর্থন থাকবে, বিশ্ব পরিমণ্ডলে ইরানকে একটা কি বলবো যে নতুন সফেদ পোশাকে নামিয়ে দেওয়া হবে, একদম ক্লিন পানিতে ধুয়ে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ সব মুছে দেওয়া হবে, ইরানকে অনেক অনেক কিছু দেওয়া হবে, ইরানের অর্থনীতি, ইরানের সমাজনীতি, রাজনীতি সব বিশ্ব রাজনীতির মধ্যে ঢুকে যেতে পারবে, ইরান যেখানে এক ঘরে সেই এক ঘরের জায়গা থেকে বেরিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি দেখবেন, ইরান এই অফারগুলো নেয়নি, তারা সব জানিয়ে দিয়েছে যে নো, ইরান যে সিস্টেমে আছে সেই সিস্টেমে চলবে। যে জাতিতে এরকম সেনা প্রধান আছে, যে জাতির মধ্যে এরকম নৌ প্রধান, এয়ারফোর্স প্রধান বা এমন আইআরজিসি প্রধান আছে, সেই জাতিকে আসলে পরাজিত করা যাবে না। ট্রাম্প একটা কথা বলেছেন, ইরানি জাতিকে কেনা যায় না, এবং ইরানি জাতি এমন এক জাতি যা বলে তার বাইরে তারা যায় না। এটা নিয়ে ট্রাম্প সবচেয়ে বিপদে, কারণ ট্রাম্প প্রতিটা মুসলিম দেশের লোভ দেখিয়ে তার আকামগুলি করেন, সেটা বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, প্রতিবেশী যে দেশগুলোতে যা হয়েছে। এর আগে তুরস্কে একটা চেষ্টা হয়েছিল, এর আগে এরকম তুরস্কে হয়েছিল, আপনারা জানেন যে এরদোয়ানের বিরুদ্ধে একটা সামরিক কূ হয়েছিল, কিন্তু সেখানে ইরানের জনগণ রাজপথে নেমে সেটাকে ব্যর্থ করেছে, সেনাবাহিনী করেনি। হ্যাঁ, সেনাবাহিনীর একটা গ্রুপ ছিল কিন্তু তারা নীরব ছিল। কিন্তু এবার যেটা ইরানে ঘটছে সেটা আমি মনে করি বিশাল একটা ব্যাপার। ইরানের সেনাবাহিনী এত বড় অফার পেয়েও সেই অফারটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিল, আমেরিকাকে ব্যর্থ করলো, এটা আমেরিকাকে আরেকবার হতাশ করলো। আসেন তারপরের তৃতীয় যে গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভয়ঙ্কর যুদ্ধ বিমান, যেটাকে বলা হয় আকাশের একটা কি বলবো হেডকোয়ার্টার, অর্থাৎ যুদ্ধের জন্য যে রাডার সিস্টেম বা সবকিছু এটা আকাশে ভাসমান থাকে একটা কন্ট্রোলিং টাওয়ারের মাধ্যমে, এবং এটা দিয়ে প্রায় 400-500 কিলোমিটারের মধ্যে সকল রাডারকে তারা কন্ট্রোল করতে পারে, সকল সিস্টেমকে তারা এখান থেকে মানে তাদের রাডার সিস্টেমের মধ্যে আনতে পারে। এটা আকাশ থেকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যে ইরান কোথায় মিসাইল মারছে, কোথায় কি করছে, সব কিছু এই সিস্টেমের মাধ্যমে দেখতে পারে। এখন সেই E3 সেন্ট্রি যে আমরা বললাম অ্যাওয়াশ বিমানটি, এটি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। এটি 7700 একটা সংকেত দিয়ে, ইমার্জেন্সি সংকেত, এই সংকেত দিয়ে এই পাওয়ারফুল শক্তিশালী বিমানটি হঠাৎ করে আউট হয়ে গেছে। এটা কি ধ্বংস হয়ে গেছে, রাডার থেকে আউট হয়ে গেছে, এটা কোথায় আছে কেউ জানে না। ইরান কি এখানে কোনো সাইবার অ্যাটাক চালিয়েছে, নাকি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করেছে, এটা নিয়ে এখন পৃথিবী পুরো অস্থির এক সময়। ইরানের এই কাজটি যদি ইরান করতে পারে বা এটা ইরান দ্বারা হয়ে থাকে, আমেরিকার জন্য বিশাল চিন্তার কারণ হয়ে গেছে। E3 সেন্ট্রি অ্যাভাস এই বিমানটির আকাশে ভাসমান থাকা অবস্থায় 400 কিলোমিটার বা 500 কিলোমিটারের মধ্যে শত্রুর প্রত্যেকটা বিষয়কে নজরদারি করে, এবং শত্রু ধরেন ইরান কোত্থেকে অ্যাটাক করবে, কি করবে, এটা সেখান থেকে সকল টাওয়ারকে তার মেসেজ পৌঁছে দেয়। সেটি শেষ পর্যন্ত নিজেই আউট হয়ে গেছে, অন্যদেরকে আউট করার দায়িত্ব নিয়ে নিজেই মার্কেট থেকে পালিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। শুধু এইটুকুই আসছে 7700 একটি মেসেজ দিয়ে, এটি এটাকে বলে সতর্ক মেসেজ বা বিপদ সংকেত মেসেজ। এরপর এটা কোনো হদিস পাচ্ছে না আমেরিকা। শেষ পর্যন্ত আমেরিকা ইরানের কাছে যদি এইখানে একটা বড় পরাজয় হয়, ইরান তার যুদ্ধ কৌশলে, প্রযুক্তির কৌশলে কত উপরে উঠে গেছে এটা আমেরিকা এখন নিজে আন্দাজ করতে পারছে। এবং এটা নিয়ে আমি আরো ডিটেল তথ্য আপনাদের দিব, কারণ এই তথ্যটা এখন হবে ইরানের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো।